বিসিএস সহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ১৭ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। আবেদ আলী সহ ৬ জন দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ব্যবসায়ী আবু সোলাইমান অস্বীকৃতি জানান। এদিকে ১২ বছর ধরে সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার সব প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা তদন্ত করতে কমিটি গঠন করেছে পিএসসি। এসব নিয়ে কথা বলতে কলাবাগান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। জনাব জেডাই খান পান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। একেবারে শস্যের মধ্যে ভূত বলতে হয়। পিএসসি যে সরকারি চাকরির আয়োজন করে থাকে, সেখানকারই কর্মকর্তা কর্মচারীরা যদি জড়িত থাকে, এটা খুবই ভয়াবহ একটা ব্যাপার। কারণ এর ফলে কোনোভাবেই প্রশ্ন ফাঁসের যে আলোচনা এসেছে বিভিন্ন সময়, সেটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রেক্ষিতে কমিটি হচ্ছে, যথাযথ আলোচনা হবে, কিন্তু কার্যকর আসলে পদ্ধতি কীভাবে বের করা উচিত সেই দিকে পিএসসির নজর দেওয়া উচিত কিনা, যাতে ভবিষ্যতে কখনো এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমি কি বলবো? জি জি, আমার এটা হলো যে এক আবেদ আলী যদি প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ী হয়ে থাকে, তাহলে আমি বলবো যে তার যদি 10 বছর সাজা হয়, 100 বছর সাজা হওয়া উচিত চেয়ারম্যান। জি। আর এই প্রশ্নপত্র ফাঁস করে গত 12 বছর যাবত যারা ক্যাডার সার্ভিসে জয়েন করেছে তাদের কার্যকলাপটা এবং তারা নকল করুক বা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকুক আর না থাকুক, তাদের এই নিয়োগটা তো প্রশ্নবিদ্ধ থেকে গেল। এটা তো আর কোনো অস্বীকার করার উপায় নাই। এক আবেদ আলী, একটা ড্রাইভার যদি কোটি কোটি টাকার মালিক হতে পারে, তাহলে চেয়ারম্যান, ডিরেক্টর, তো ডিরেক্টরের নামও আসছে, জি, জনৈক ডিরেক্টরের নামও আসছে। তার মানে কি, ঊর্ধ্বতন মাথা থেকেই এই অবস্থাটা হচ্ছে। কোথাও প্রশ্নপত্র ফাঁস হইতে পারে না নিম্ন স্তর থেকে। এবং পিএসসির মতো জায়গায় সেখানে যদি এটা হয়, তাহলে আস্থা রাখার জায়গা তো আর আমি খুঁজে পাই না। যেখান থেকে ধরেন, আমি কি বলবো আর, যে এইটার বেলা নিন্দা করার কোনো ভাষাও আমি পাই। আমি জানতে চাই যে আসলে ভবিষ্যতে এমন কি ব্যবস্থা নেওয়া উচিত যাতে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব না কেন? এদের বেলা এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হোক, এদের সহায় সম্পত্তি যা অবৈধভাবে অর্জন করেছে সেটা, এবং বৈধভাবে যা অর্জিত আছে সেটা জরিমানা হিসাবে তাদের বাজেয়াপ্ত করা হোক। একদম রাস্তার ভিখারি হোক, বুঝবে মজাটা। এবং সেইটা থেকে যদি এক্সাম্পলারি পানিশমেন্ট হয়, তাহলে এটা বন্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে। তা নাহলে আপনি দেখেন, একের পর এক ব্যাংক লুট হচ্ছে, কিছুই হচ্ছে না। জি, প্রশ্নপত্র এখানটা ওখানটা সব জায়গারই ফাঁস হচ্ছে। স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, টেক্সট বুক বোর্ডের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, ইউনিভার্সিটির প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের উপর থেকে একটা জাতি দাঁড়াতে পারে। ক্যাডার সার্ভিসে যদি প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে ঢোকে, তাহলে জুডিশিয়াল সার্ভিসে যে ঢোকে নাই, সেটা আমি বলবো কিভাবে? জি, এখন পর্যন্ত বের হয় না, কিন্তু ঢোকে না, এটা তো বুকে হাত দিয়ে আমি বলতে পারি না। সেই সাহসটা হারিয়ে ফেলেছি, আস্থাটা হারিয়ে ফেলেছি। যদি এদেরকে পানিশমেন্ট চূড়ান্ত ভাবে না দেওয়া হয়, এক্সাম্পলারি পানিশমেন্ট না দেওয়া হয়, তাহলে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। এবং এর দায়িত্ব কিন্তু গ্রহণ করতে হবে অনেককেই। যেমন এদেরকে যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে চেয়ারম্যান হিসাবে, ডিরেক্টর হিসাবে বিভিন্ন সংস্থায়, তাদেরকে পানিশমেন্ট আরো বেশি করে দিতে হবে। তারা যদি অর্থ 1 টাকাও নেয়, তার জন্য সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত। এবং অনেক, আমি বলবো যে যাবজ্জীবন কারাগারের মতো শাস্তি বা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করলেই হয়তো আপনি বলছেন এই সংকটের সমাধান হতে পারে।
এই অপরাধ প্রবণতা কমে যেতে পারে। যেটা এখান পান না, আরেকটি বিষয় আপনার সাথে ডিসকাশন করতে চাই। বাংলাদেশ কর্ম কমিশন যেসব পরীক্ষা নেয়, মূলত আমি যদি বিসিএস এর কথাই বলি, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি সুপিরিয়র সার্ভিসের জন্য তারা নিয়োগ করছেন। এই যে নিয়োগ পুরো প্রক্রিয়া এখন যেটা হয় প্রায় 3টি স্তরে হয়। প্রথমে প্রিলিমিনারি একটা পরীক্ষা হয় যেখানে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়, এরপরে একটি দীর্ঘ সময় ধরে লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং তারপরে ভাইভা পরীক্ষা নেওয়া হয়। সব কিছু মিলে এটাকে অনেকে দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক এবং প্রশ্নের যে ধরন সেটারও অনেক সমালোচনা করেন, যেখানে একেবারেই মুখস্থ নির্ভর। প্রায়শই দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা মেয়েরা লাইব্রেরিতে বসে বিসিএস এর গাইড মুখস্থ করছেন। এই যে মুখস্থ করছেন, তার মানে এক ধরনের সেট কোশ্চেন থেকে তাদেরকে উত্তর দিতে হয়। পুরো পদ্ধতিকে সংস্কার করা উচিত কিনা, তাহলে একে অর্থে ভালো মেধাবী ছেলেমেয়েও পাওয়া যাবে এবং এই প্রশ্নের পাশের ঝুঁকিটাও অনেকটা কমে যেতে পারে। সেই দিকে কি নজর দেওয়া উচিত কিনা কর্তৃপক্ষের, জনাব পান্না? অবশ্যই। আমি যদিও শিক্ষক হিসেবে এক্সপার্ট না, তথাপি আমি যেটা বুঝি যে ক্যাডার সার্ভিসের বেলাতে সুনির্দিষ্ট কোনো সাবজেক্ট থাকার দরকার নেই, যে কোনো বিষয়ই তাকে প্রশ্ন করা যাবে। চাঁদে গতকালকে কে গিয়েছে, চীন কোন রকেটটা পাঠিয়েছে, এটাও প্রশ্নপত্রে আসতে পারে। ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয় সেটাও প্রশ্নপত্রে আসতে পারে। ডক্টর রাধাকৃষ্ণন কে ছিলেন সেটাও আসতে পারে। জি। অমর্ত্য সেন কে ছিলেন এটাও আসতে পারে। কাজী নজরুল ইসলাম কে ছিলেন, জন্ম কোথায়, পড়াশোনা কোথায় করেছেন, কোথায় মৃত্যুবরণ করেছেন, কোথায় তার কবরটা আছে, এসব প্রশ্নপত্র। ওই পাঠ্যপুস্তকের এটা না, সেটার বেলা বরঞ্চ আমার একটা হলো বরং এটা সিলেবাস না, আপনি ওপেন বুক এক্সাম নিয়ে নেন। জি। যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন আসতে পারবে, আপনি বই দেখেই দেন। একসময় ল পরীক্ষা কিন্তু তাই ছিল, ওপেন বুক এক্সাম, অর্থাৎ কোন সিলেবাস নাই। বই নেবেন আপনি, একদম ল এর ওই জার্নাল নিয়ে ওর ভেতর থেকে খুঁজে খুঁজে বাইর করে রিপ্লাই দেবেন। দ্যাট ওয়াজ টু টাফ। তাতে টোটাল বইটা আপনার পড়তে হবে, আরো জানতে হবে, জি, দেন আপনি রিপ্লাই দিবেন। তো এখন আমাদের তো এখন হয়ে গেছে এমসিকিউ না দিয়েও উপায় নাই। আমি এমসিকিউ ইন্ট্রোডিউস করেছিলাম, ওয়ান অফ দ্য ইনিশিয়েটর আমি লয়ের বেলা। আচ্ছা। বাট এই কারণে যে দেখা গেল যে রিটায়ার্ড করার পর লোকজন আসা শুরু করে, এজির ক্লার্ক থেকে শুরু করে সেক্রেটারিয়েটের ক্লার্ক, তাবৎ এইজের লোক, তাদেরকে কিভাবে টাকা দেয় এমসিকিউ দিয়ে। হুট করে 15,000 এর মতো অ্যাপ্লিকেন্ট পড়ে গেল, যেখানে 2,000 বেশি হয় না। এদের কিভাবে চেক দেয়, চেক দিতে গিয়ে আমরা এমসিকিউ ইন্ট্রোডিউস করলাম। এমসিকিউ ইন্ট্রোডিউস করে একটু ভালো রেজাল্ট হলো এই যে এই রিটায়ার্ড লোকজন আর পরীক্ষা দিতে আসছে না। আরেকটি বিষয় ছোট্ট করে প্রশ্ন করতে চাই, যখন বিসিএস পরীক্ষার সংস্কারের কথা বলা হচ্ছে, বিভিন্ন রকম আলোচনা আমি দেখছিলাম, একখানে বলা হচ্ছিল যে ইংরেজি ভাষার উপর দক্ষতার উপর বাড়তি নজর দেওয়া উচিত। সেটাকেই আপনি কিভাবে দেখেন? ইংরেজি ভাষায় দক্ষতা যাচাইয়ের জন্য বাড়তিভাবে নজর দেওয়া উচিত বা কোশ্চেন আলাদাভাবে কোশ্চেন রাখা উচিত, যাতে এই বিষয়টা নিশ্চিত করা যায় যে প্রার্থীরা ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষ। না, এটার পক্ষে আমি না। আচ্ছা। জ্ঞান অর্জনের জন্য ইংরেজি ভাষা জানতেই হবে এমন কোনো কথা নেই। আচ্ছা। সত্যেন বোস আইনস্টাইন থিওরি যাকে বলা হয়, সেই সত্যেন বোস কিন্তু বারবার একটা জায়গায় জোর দিয়েছে যে বিজ্ঞান শিখতে হবে বাংলা ভাষায়। জি। তার সময় আজকে থেকে 116 বছর আগে আচ্ছা তিনি বলেছেন যে বিজ্ঞান কেন, জ্ঞান অর্জন করতে হলে পরে প্রথমে বাংলা ভাষা অর্জন করতে হবে। আমাকে শেষ করতে হচ্ছে, জনাব রায়খান পান্না, অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আবার কথা বলবো আপনার সাথে।